পারি বা লিখতে পারি, এই ব্যাপারটাতে স্যারের অ্যাপ্রিসিয়েশনটা ছিল, সেটা আমাকে ওই টাইমে ইগনাইট করেছে। পিনাকি ভট্টাচার্যের দুইটা ব্যাপার আছে, উনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, এইটাকে আবার অনেকে স্বীকার করতে চায় না। আবার পিনাকি ভট্টাচার্য যে পরিমাণ সাফারার হয়েছে এইটাকে অনেকে মক করে। আমার কাছে কি মনে হয়, প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি মিলেই তো মানুষ, আমারও তো অনেক দোষ আছে। সো তার কিছু কিছু ব্যাপার নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে তার অবদানকে একেবারে যারা মানে পুরোপুরি বলছে যে অস্বীকার করছে, এই কাজটা করা উচিত না। তারও এই আন্দোলন বলেন এবং এই ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে কথাবার্তা অনেক বছর ধরে বলছেন, তার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। তবে তার যেসব কিছু সমালোচনা আছে, কিছু ব্যাপার লেজিট থাকতে পারে, কিন্তু এই কারণে যারা তাকে একেবারে মানে তার অবদানকে একেবারে নালিফাই করে দেয়, এই ব্যাপারটার আমি সমালোচনা করি। এবং তাকে যাতে দেশে উনি আসতে পারেন খুব দ্রুত, সেই ব্যবস্থাটাও যাতে সরকার থেকে নেওয়া হয়, এটা আমার এক্সপেকটেশন থাকবে। আচ্ছা, ইলিয়াস হোসেনেরও অবশ্যই কন্ট্রিবিউশন আছে। উনি বিদেশে থেকে অনেক ভয়েস রেইজ করেন। বিশেষায়িত করতে হবে, এইটা করা কঠিন, কারণ আমি আসলে তার ভিডিও আমি ব্যক্তিগতভাবে কখনো দেখি নাই, কিন্তু তারও অবদান আছে। ওই যে একই রকম যে কিছু সমালোচনা অবশ্যই আছে, কিন্তু একই সাথে তার যেসব অবদান আছে সেটাকেও আমি নালিফাই করতে চাচ্ছি না। ভিপি নূর অনেক সম্ভাবনাময় জার্নিটা শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় মাঝে একটু ট্র্যাকচ্যুত হয়ে গেছে। সেই জায়গাটা আমি এক্সপেক্ট করব আবার প্রপার রাজনৈতিক কালচারে আবার উনি যাতে ব্যাক চলে আসে। আমরা কিন্তু শুনেছি তিনি ডিবির হেফাজতে গিয়েছিল অনেকবার, তারপর নিপীড়নও হয়েছে। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমন সম্পর্কে? আগাগোড়া টাউট, বাটপার, সুযোগ সন্ধানী এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। এই ব্যাপারটা বিশেষণের চেয়ে আমি একটা উদাহরণ বলি, আপনাদের কাজে লাগবে। যখন আমেরিকার ভিসা স্যাংশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, সে মানুষের সামনে এসে কি বলছিল যে আমেরিকার ভিসা টিসা নিয়ে আমার কোনো টেনশন নাই, সৌদি আরবের ভিসা যেদিন দিবে না সেদিন টেনশন করবো। কারণ ওই যে একটা মানুষ যে হজ ব্যাপারটাকে উনি টার্গেট করলো মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য। তখনই আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই টাউটের ওয়াইফ এবং সন্তান তারা থাকে আমেরিকায়, সেও আমেরিকায় রেগুলার বেসিসে যাতায়াত করে, আর সে পাবলিককে বলল কি? লয়ার এবং উপস্থাপক মঞ্জুর আল মতিন ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং এই আন্দোলনের ভেতরে অনেক টিভি উপস্থাপক বলেন বা অনেক লয়ার বলেন, যে কাজটা করেনি উনি হঠাৎ করে এসে বেশ ভালো ভয়েস রেইজ করেছেন, এবং আমি এক্সপেক্ট করব যে উনি সেই প্রপার রেসপেক্টটা ওনার পাওয়া উচিত। খুবই চমৎকার ভূমিকা রেখেছেন, মাই ডিপেস্ট রেসপেক্ট টু হিম। সর্বশেষ সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যত কীর্তি থাক না কেন, মানুষ হিসেবে সাকিব আল হাসান কেমন এইটা আমার কাছে বিবেচনার বিষয়। কারণ ক্রিকেট মাঠে 2-4টা 4 ছক্কা মারলে, কিছু উইকেট পাইলে আপনার আমার জীবনের পর খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু সে যখন একটা পুরোপুরি ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়ে ইলেকশন করেছে, তাদের ক্যাম্পেইন করেছে, এবং এই দেশের মানুষকে সে যে ওন করে না, তার কার্যক্রম দেখলেই তো বোঝা যায়। তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একটা দুইটা নয়, শেয়ার মার্কেট কারসাজি থেকে শুরু করে, সে কিন্তু খুনের আসামির বিজনেস প্রমোট করা থেকে শুরু করে, এবং আরও হাজারটা অনিয়ম সে করে গেছে, এবং তার কাছে মনে হয়েছে সে প্রিন্স অফ বাংলাদেশ, সে যাই করবে মানুষ তাকে স্যাভেজ করে তুলে নিবে। দেখেন, আমি যে কোনো কিছু দেশের মানুষের প্রতি সলিড কন্ট্রিবিউশনটা দিয়ে আমি বিবেচনা করব। একজন মানুষ যদি মানুষ হিসেবেই ভালো না হয়, তার অন্য কাজ দিয়ে আপনি কি করবেন? তা আমি সাকিব আল হাসানকে নিয়ে এর আগেও যখন তার অনিয়মগুলো নিয়ে আমি কথাবার্তা বলতাম, তার অনেক ভক্তকুলে এসে বাজেভাবে আক্রমণ করত, কিন্তু সেই অনেক বাজেভাবে আক্রমণ করা ভক্তকুলো এই আন্দোলনের টাইমে বুঝে গেছে যে সত্যিকার অর্থে দেশের কাজ বলতে কি বোঝায়, এবং সেই জায়গায় তাদের অবস্থানটা কোথায়। আচ্ছা সৈয়দ আব্দুল্লাহ, আলো কি এসেছে? আলো এসেছে কি না এটা বললে তো কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের কথা মনে পড়বে। যাদের মনে ছিল অন্ধকার, তাদের আলো সম্ভবত আসেই নাই, এবং আলো যে আসে নাই, তাদের আলোটা আসতে পারতো তাদের মনে। যদি এত ছাত্রের রক্তগঙ্গা যেটা হয়েছে, তারা তো এটাতে খুশি না। তাদের বোধহয় আরো কয়েক হাজার ছাত্রের রক্ত যদি ঝরতো এবং আমাদের মতো মানুষদের যদি মেরে ফেলতে পারতো, তাইলে হয়তো বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ওই ফেক সেলিব্রিটিদের মনে আলো আসতো। অনেকেই দেখবেন যারা আগে কথা বলতে পারেনি, এখন এসে এক্সকিউজ খোঁজার চেষ্টা করছে। আমি এদেরকে বলি এক্সকিউজ লিগ। এই যে এক্সকিউজ লিগ, অনেক মানে ইনফ্লুয়েন্সার আছে যারা ইলেকশনের টাইমে শেখ হাসিনার ক্যাম্পেইন করে বেরিয়েছে, নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন করে বেরিয়েছে,
তারা এসে এখন বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের অনেকে অফার করেছে না করেছে। নাম উল্লেখ করতে চান তাদের? আমি নাম উল্লেখ না করলেও আমার মনে হয় যে সবাই জানে এই যে কালচার, এদের ভেতর তো রিমোর্স বোধটা ছিল না, কিন্তু তারাই এখন এসে বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কাছে এই ভয় ছিল। কেন আমাদের পর হুমকি ধামকি ছিল না? আমার তো সরকারি চাকরি করার কথা ছিল, যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, সব কিছু করবো। এমনকি অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, আপনি যদি ন্যায্য কথাটা বলেন আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে যে জায়গায় আপনি এই সব ধরনের কোনো কথাই বলতে পারবেন না দেশকে নিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভেতর কিন্তু এই জাতীয় ভয়ের কালচারটা ছিল। সো আমাদের কিন্তু সেই ত্যাগ স্বীকারটা করতে হয়েছে। আমরা বেঁচে নাই, আমাদের পর হুমকি ধামকি কম এসেছে, কিন্তু যারা ওই টাইমে ভিডিও বানিয়েছে, ওই সরকারকে প্রমোট করেছে, এর ভেতরে দেখবেন বুয়েটের কোনো টিচার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো ফেক ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে আমি সবসময় বলি ইনফ্লুয়েঞ্জা। তারা এই জাতির জন্য ছিল ইনফ্লুয়েঞ্জা, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হয়েছে। সেই দেশে আসলে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেই দেশে এখন পর্যন্ত গণহত্যার বিচারটা হওয়ার ক্ষেত্রে আরো একটু কি ত্বরান্বিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই ত্বরান্বিত হওয়া উচিত। এবং যারা বর্তমানে আছে এই জাতি, তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস